ড্রামার শুরুতেই আমাদের হ্যান্ডসাম মেল লিড ইচিংকে দেখানো হয় যে তার ওয়াইফ জিয়াকে নিয়ে হসপিটালে এসেছিল। আসলে জিয়াকে কেউ ছুরি দিয়ে আঘাত করেছিল। একটু পর ডক্টর এসে জানায় আমরা আপনার ওয়াইফকে বাঁচাতে পারিনি, শুধুমাত্র আপনার বেবিকে বাঁচানো গেছে। দেন ওর অ্যাসিস্ট্যান্ট এসে বলে এটা বেবির ডিএনএ রিপোর্ট। আগের ডিএনএ রিপোর্টটা কেউ বদলে দিয়েছিল, কিন্তু এখন এটা জানা গেছে এটা সত্যি আপনার বেবি। এটা শুনে ইচিং অসুস্থ হয়ে পড়ে আর রক্ত বমি করতে থাকে। তখন সেখানে জিয়ার ফ্রেন্ড স্যান এসে বলে এখন নাটক করা বন্ধ করো, কারণ জিয়া যখন বেঁচে ছিল তখন তুমি বিশ্বাস করনি যে এটা তোমার বেবি, আর ওর এই অবস্থা তো তোমার জন্যই হয়েছে। এটা শুনে ইচিং অনেক কাঁদতে থাকে আর ভাবে আমি জিয়াকে অনেক কষ্ট দিয়েছি। তো এভাবেই 6 বছর কেটে যায়। জিয়ার মৃত্যুর পর থেকেই ইচিং অনেক অসুস্থ হয়ে পড়ে, এমনকি ও ঠিক মতো অফিসেও যেতে পারতো না। আজ তার কোম্পানি 10th অ্যানিভার্সারি, এর জন্য ও অফিসে যাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট বলে বস আপনি অনেক দুর্বল, আপনার এ অবস্থায় অফিসে যাওয়াটা উচিত হবে না। ইচিং বলে না, আজকে আমাকে যেতেই হবে। তো অ্যাসিস্ট্যান্ট ওকে গাড়িতে উঠিয়ে দেয়। তখন অ্যাসিস্ট্যান্ট রাস্তা দিয়ে জিয়াকে যেতে দেখে। এতে অ্যাসিস্ট্যান্ট যেন নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না যে জিয়া বেঁচে আছে। তো এজন্য অ্যাসিস্ট্যান্ট ইচিংকে এ ব্যাপারে কিছুই বলে না। তো জিয়া অফিসে লেট করে এসেছিল, এজন্য সুপারভাইজারের থেকে লুকাচ্ছিল। এদিকে সুপারভাইজার তো ইচিং এর সাথে কথা বলছিল। তখন জিয়া সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, বাট হঠাৎ করে ওর পা পিছলে যায়। এতে করে ও অ্যাসিস্ট্যান্টকে ধাক্কা দিয়ে দেয়, আর অ্যাসিস্ট্যান্টের কারণে ইচিং এর গায়ে ধাক্কা লাগে, আর ইচিং এর কারণে সুপারভাইজারও নিচে পড়ে যায়। সুপারভাইজার তখন জিয়াকে বলে তোমার কি চোখ নেই, তুমি কি দেখতে পাও না? এই বলে শোকে জব থেকে ফায়ার করতেই যাচ্ছিল, বাট তখনই ইচিং এর নজর জিয়ার দিকে পড়ে। এতেও খুবই অবাক হয়ে যায়। তখনই ও জিয়াকে জড়িয়ে ধরে বলে আমি জানতাম তুমি মরনি, আমি এতদিন তোমাকে অনেক মিস করেছি। জিয়া বলে আপনি ভুল করছেন, আপনি যাকে ভেবেছেন আমি সেই মেয়ে নই। অ্যাসিস্ট্যান্ট বলে বস উনি মিস জিয়া নন, তার নাম শিয়াও, আর তার বয়স 26। এটা শুনে ইচিং ওকে ছেড়ে দেয় আর বলে সরি। তো অফিসের অন্য স্টাফরা জিয়াকে বলে তুমি কত লাকি, তুমি জবের প্রথম দিনেই বসকে হাক করতে পেরেছ। এতে জিয়া ভাবতে থাকে এতে লাকি হওয়ার কি আছে, বস তো আমাকে অন্য পার্সন ভেবে হাক করেছিল। তখন অ্যাসিস্ট্যান্ট এসে বলে বস আপনার সাথে কথা বলতে চাই। তো জিয়া ইচিং এর সাথে দেখা করে আর বলে বস আপনি কি বলতে চান? ইচিং বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। এটা শুনে তো জিয়া অবাক হয়ে যায়। ইচিং বলে তুমি আমাকে ডাইরেক্টলি রিজেক্ট করো না, আমি জানি তোমার ভাইয়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমার ভাইয়ের চিকিৎসার খরচ বহন করব। জিয়া বলে আপনি আমাকে ইনভেস্টিগেট করেছেন, আমি আমার ভাইয়ের চিকিৎসার খরচ নিজেই জোগাড় করতে পারবো। আর হ্যাঁ আমি আপনাকে বিয়ে করতে চাই না, বিয়ে করার জন্য অন্য কাউকে খুঁজে নিন। এই বলেও চলে যায়। বাট তখন হসপিটাল থেকে ওর কাছে ফোন আসে। ডক্টর বলে তোমার ভাইয়ের ইমার্জেন্সি অপারেশন করতে হবে, তুমি অলরেডি 1 সপ্তাহ লেট করে ফেলেছ, তাই তোমার কাছে আর মাত্র একদিনই সময় আছে, তুমি তাড়াতাড়ি টাকা ম্যানেজ করো। এটা শুনে জিয়া ডক্টরকে অনেক বোঝানোর ট্রাই করে, কিন্তু ডক্টর ওর কোনো কথা শোনে না। তখন জিয়াকে বাধ্য হয়ে ইজিং এর প্রপোজাল অ্যাকসেপ্ট করতে হয়। জিয়া বলে আমি আপনাকে বিয়ে করব, কিন্তু এই মুহূর্তে আমার 1 লাখ টাকার প্রয়োজন। এটা শুনে ইচিং ওকে একটা 3 মিলিয়নের কার্ড দিয়ে দেয় আর বলে কাল সকালে চলে এসো, আমরা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিব। জিয়া বলে আমি আপনাকে একটা কোয়েশ্চেন করতে চাই, আপনি আমাকে কেন বিয়ে করতে চান? ইচিং বলে এটা জানার তোমার প্রয়োজন নেই, তোমার টাকা দরকার, তুমি টাকা নিয়ে চলে যাও। এটা শুনে জিয়া সেখান থেকে চলে যায়। একটু পর সেখানে অ্যাসিস্ট্যান্ট আসে। ইচিং বলে আমি তোমাকে যে ইনফরমেশন কালেক্ট করতে বলেছিলাম সেটা কি করতে পেরেছো? অ্যাসিস্ট্যান্ট বলে হ্যাঁ। ইচিং বলে তুমি আমাকে ডাইরেক্টলি বলে দাও যে ওই মেয়েটা জিয়া কিনা। অ্যাসিস্ট্যান্ট বলে ওই মেয়েটা জিয়া নয়, আপনি তো জিয়ার বডি নিজেই দেখেছেন, তাই আপনার এই সত্যিটা মেনে নেওয়া উচিত যে জিয়া মরে গেছে। ইচিং বলে কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই মেয়েটাই জিয়া। অ্যাসিস্ট্যান্ট বলে আপনি নিজেকে এত বেশি ব্লেম করবেন না, কারণ জিয়ার মৃত্যুর পিছনে আপনার কোনো হাত নেই। ইচিং বলে আমি নিজেকে কিভাবে ব্লেম করব না?
তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যখন জিয়া অনেক আহত অবস্থায় ছিল, তখন সেখানে ইচিংয়ের আসতে লেট হয়ে গিয়েছিল। এতে করে জিয়ার অবস্থা আরো খারাপ হয়ে যায়। জিয়া তখন ওকে বলে, প্লিজ আমার বাচ্চাকে বাঁচাও। তো প্রেজেন্টে ইচিং অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি কালকে জিয়াকে আমার বাসায় নিয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট বলে, ওই মেয়েটা তো জিয়া নয়। তাহলে এটা জানার পরও আপনি কেন তাকে বিয়ে করতে চান? ইচিং বলে, আমি ওকে দিয়ে শুধুমাত্র জিয়ার শূন্যতা পূরণ করতে চাই। তো এরপর অ্যাসিস্ট্যান্ট জিয়াকে বাসায় নিয়ে যায়। জিয়া বলে, আপনি কি জানেন মিস্টার ইচিং কেন আমাকে বিয়ে করেছে? অ্যাসিস্ট্যান্ট বলে, আমি বসের পার্সোনাল বিষয়ে কিছুই জানি না। তো জিয়া বাড়িটা দেখে ভাবতে থাকে, আমি তো এখানে প্রথমবার এসেছি, কিন্তু কেন জানি মনে হচ্ছে আমি এখানে এর আগেও এসেছিলাম। তখন একটা দরজা ওপেন করতে যাচ্ছিল, বাট তখনই ইসিং এসে ওকে থামায় আর বলে, নেক্সট টাইম কখনো এই ঘরে প্রবেশ করার চেষ্টা করবে না। জিয়া বলে, ঠিক আছে, এই বলে সে ওর রুমে চলে যায়। এরপর ইসিং ওই রুমে প্রবেশ করে। আসলে ওই রুমে জিয়ার একটা অনেক বড় পেইন্টিং ছিল। ইসিং তখন পেইন্টিং এর সাথে কথা বলতে থাকে এবং বলে, জিয়া, আমি ওই মেয়েটাকে ভালোবাসি না। আমি শুধুমাত্র তোমার শূন্যতা পূরণ করার জন্যই ওকে বিয়ে করেছি। এরপর দেখানো হয় জিয়া যখন প্রেগনেন্ট ছিল, তখন কিছু গুন্ডা ওকে হ্যারেস করছিল। ও তখন নিজেকে বাঁচানোর চেষ্টা করলে গুন্ডাগুলো ইচ্ছে করে ওকে চাকু মেরে দেয়। আর তখনই জিয়ার ঘুমটা ভেঙে যায়। ও ভাবতে থাকে, আমি সব সময় বাচ্চাকে বাঁচানোর স্বপ্ন কেন দেখি? তবে যাই হোক, এখন আমার এটা নিয়ে ভাবা উচিত হবে না। আমাকে তো আমার ভাইয়ের ট্রিটমেন্টের ব্যাপারে ভাবা উচিত। এই বলে সে ওর ভাইয়ের পিকচার দেখতে থাকে। আর আমরা দেখতে পাই ওর ভাই আর কেউ নয়, বরং চ্যান। তো জিয়া চ্যানকে দেখতে আসে। চ্যান বলে, আমি শুনেছি তুমি নাকি পুরনো বাড়ি ছেড়ে দিয়ে নতুন বাড়িতে শিফট হয়েছ। জিয়া বলে, ভাইয়া, আমি বিয়ে করে নিয়েছি আর আমি এখন আমার হাজবেন্ডের সাথে থাকি। এটা শুনে চ্যান বলে, তুমি এত বড় একটা কথা আমাকে কেন বলনি? কে তোমার হাজবেন্ড? জিয়া বলে, তুমি চিন্তা করো না, সে খুবই ভালো মানুষ। জিয়া তখন ওর হাজবেন্ডের নামটা বলতেই যাবে, তখনই ওকে বাড়িওয়ালা ফোন করে। জিয়া বলে, ভাইয়া, পুরনো বাড়িতে কিছু ডকুমেন্ট রেখে এসেছি, আমাকে ওগুলো নিতে যেতে হবে। এই বলে ও চলে যায়। তখন ইসিং এর অ্যাসিস্ট্যান্ট ওকে দেখতে পায় আর ভাবতে থাকে, এর মানে জিয়ার ভাইও এই হসপিটালে অ্যাডমিট। তখন সেখানে ইচিং আসে আর ওরা সেখানে চ্যানকে দেখতে পায়। ইচিং ভাবে, চ্যান তো নিজের চিকিৎসা করার জন্য বিদেশে গিয়েছিল, তাহলে ও এখানে কি করছে? ও তখন চ্যানের কাছে আসে আর বলে, তুমি বিদেশ থেকে কবে দেশে ফিরলে? আর জিয়া কেমন আছে? চ্যান বলে, জিয়া 6 বছর আগেই মারা গেছে। ইচিং বলে, তাহলে শিয়াও কে? এখন আবার এটা বলো না যে শিয়াও আর জিয়া দুজন আলাদা পারসন। চ্যান বলে, তুমি কার কথা বলছো? আমি বুঝতে পারছি না। তখন সেখানে জিয়াও চলে আসে আর বলে, তোমরা একে অপরকে আগে থেকে চিনো? তো ইচিং আর চ্যান কোনো অ্যান্সার দেওয়ার আগেই আবারও জিয়ার ফোন আসে। ও তখন সেখান থেকে যেতে গেলে ইচিন ওকে থামায়। চ্যান তখন বলে, ওকে যেতে দাও, ও এসব ব্যাপারে কিছুই জানে না। এটা শুনে ইচিং ওকে ছেড়ে দেয়। এরপর চ্যান বলে, শিয়াও আমার বোন। ইচিং বলে, তোমার বোন জিয়ার মতো দেখতে কিভাবে হতে পারে? ইচিং বলে, তোমার বিশ্বাস না হলে আমার ব্যাপারে খোঁজ নিয়ে দেখতে পারো। আর আমি তোমাকে আগেই বলেছি, জিয়া 6 বছর আগেই মারা গেছে। জিয়া তো তোমার জন্যই মারা গেছে। তাই আমি তোমার মতো খুনির সাথে কথাও বলতে চাই না। এই বলেও চলে যাই। আর কেবিনে এসে ভাবতে থাকে, আমি জিয়াকে দ্বিতীয়বার একই ভুল করতে দিব না। এই ভেবে সে ওর ফ্রেন্ডকে ফোন করে। এদিকে ইসিং ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি চ্যানের ব্যাপারে ভালোভাবে ইনভেস্টিগেশন করো, যে ও বিদেশে এত বছর কি করেছে। আর এই শিয়াওয়ের ব্যাপারেও আমার সকল ইনফরমেশন চাই। এরপর জিয়া ইচিংকে বলে, তুমি কি আমার ভাইকে আগে থেকেই চিনতে? ইচিং বলে, না। জিয়া বলে, তাহলে তুমি আজকে স্পেশালি কেন আমার ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলে? ইচিং বলে, আমি তোমার ভাইয়ের সাথে দেখা করতে যাইনি, বরং তার সাথে আমার অ্যাক্সিডেন্টালি দেখা হয়ে গেছে। আসলে তোমার ভাইয়ের কি হয়েছে? জিয়া বলে, আমার ভাই 6 বছর ধরে অসুস্থ। তখন ইচিংকে অ্যাসিস্ট্যান্ট ফোন করায় ও অফসাইডে চলে আসে। তো অ্যাসিস্ট্যান্ট ওকে জানায়, 6 বছর আগে ইচিং এর কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। তো এরপর ইচিং শিয়াওয়ের ব্যাপারে জানতে চাইলে অ্যাসিস্ট্যান্ট বলে, শিয়াওয়ের ব্যাপারে কোনো ইনফরমেশন জানা যায়নি। মনে হচ্ছে কেউ ইচ্ছে করে ওর ইনফরমেশন হাইড করছে। ইচিং বলে, তুমি চ্যান আর শিয়াওয়ের ডিএনএ রিপোর্ট করাও আর এটা শিওর হও যে ওরা ভাই বোন কিনা।
এদিকে চ্যানের ফ্রেন্ড ওকে বলে, আমি তোমাদের সব মেডিকেল রিপোর্ট হাইড করে দিয়েছি। তুমি কি এখনো জিয়াকে ইসিং এর ব্যাপারে কিছু বলনি? মনে হচ্ছে এ কারণেই ও একই ভুল আবারও করতে চলেছে। চ্যান বলে, এর মানে তুমি কি বলতে চাইছো? তুমি কি বলতে চাইছো জিয়া যাকে বিয়ে করেছে সেই পার্সনটা ইচিং? ওর ফ্রেন্ড বলে, তুমি এটা এখনো জানো না? অন্যদিকে অফিসের স্টাফরা জিয়াকে দেখে বলতে থাকে, এই মেয়েটা একদম বসের এক্স ওয়াইফের মতো দেখতে। এটা শুনে জিয়া বলে, তোমরা কার কথা বলছো? আমি কার মতো দেখতে? তখন স্টাফরা বলে, কই আমরা কিছু বলিনি তো। এই বলে তারা চলে যায়। দেন ইচিং ওকে বলে, আজ সন্ধ্যায় তোমাকে আমার সাথে পার্টিতে যেতে হবে। আমি তোমার জন্য বাসায় একটা ড্রেস রেখে এসেছি। এটা শুনে জিয়া বলে, ঠিক আছে। তো জিয়া বাসায় গিয়ে একটা লাল রঙের ড্রেস দেখতে পায়। ও তখন ভাবতে থাকে, আমি তো এই ড্রেসটা প্রায়ই স্বপ্নে দেখি। তো জিয়া ড্রেসটা পরে ইসিং এর কাছে আসে। ইসিং তো ওকে দেখে অবাক হয়ে যায়। ওর তখন ওর ওয়াইফের কথা মনে পড়ে যায়। দেন ও রেগে বলে, আমি তোমাকে এই ড্রেসটা পরতে বলিনি। তোমার ড্রেস তোমার রুমে প্যাক করা আছে। জিয়া তখন গিয়ে সেই ড্রেসটা পরে আসে। এরপর পার্টিতে একটা মেয়ে ওকে দেখে ভাবতে থাকে, জিয়া এখনো মরেনি। আমি বুঝতে পেরেছি সে আমার বোন ইয়াওকে বিদেশে পাঠানোর জন্যই মরার নাটক করেছিল। জিয়া বলে, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন সেখানে ইচিং এসে শাওকে বলে, তুমি এখনই ওর কাছে ক্ষমা চাও। বাট শাও ক্ষমা চায় না আর বলে, আমি কখনোই ওর কাছে ক্ষমা চাইব না। ওর জন্য আমার বোনকে বিদেশে যেতে হয়েছে। এই বলে ও চলে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট ইচিংকে ফোন করে। অ্যাসিস্ট্যান্ট বলে, বস জিয়ার ব্যাপারে একটা নিউজ পাওয়া গেছে। 6 বছর আগে চ্যান জিয়াকে নিয়ে অ্যাব্রোডে চলে গিয়েছিল। এটা শুনে ইচিং খুবই রেগে যায়, কারণ চ্যান ওকে মিথ্যা বলেছে। এরপরও পার্টিতে এসে দেখে সেখানে জিয়া নেই। শাও বলে, জিয়ার ফোন এসেছিল তাই ও চলে গেছে। ইচিং বলে, তুমি আজ ওর সাথে যা করেছো, নেক্সট টাইম এমন কিছু করলে আমি তোমাকে ছেড়ে দিব না। এদিকে জিয়া ওর ভাইয়ের সাথে দেখা করতে আসে। চ্যান বলে, তুমি আমাকে কেন বলনি যে তুমি ইসিং নামের ওই বেয়াদবকে বিয়ে করেছ? জিয়া বলে, তুমি তো বলেছিলে তুমি ওকে চিনো না। তাহলে ও যে খারাপ ছেলে এটা তুমি কিভাবে জানলে? চ্যান তখন জিয়ার কাহিনী ওকে শোনাতে থাকে আর বলে, ইসিং জিয়া নামের একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু সে সবসময় তাকে মানসিক অত্যাচার করত। ছেড়ে দেয়। তার সাথে তোমার বিয়ে করাটা উচিত হয়নি। তুমি এখনই ওকে ডিভোর্স দিয়ে দাও। এটা শুনে জিয়া ভাবতে থাকে, আমি যদি ইসিংকে ডিভোর্স দিয়ে দিই তাহলে আমার ভাইয়ের ট্রিটমেন্ট কিভাবে করাবো? ও তখন বলে, ঠিক আছে, তুমি যখন বলছো আমি এ ব্যাপারে ভেবে দেখব। এরপর জিয়া আসলে ইচিং বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? জিয়া বলে, আমি আমার ভাইকে দেখতে হসপিটালে গিয়েছিলাম। ইচিং বলে, নেক্সট টাইম যাওয়ার সময় অবশ্যই আমাকে বলে যাবে। জিয়া বলে, আমি জানি তুমি আমাকে কেন বিয়ে করেছ। আমি তোমার এক্স ওয়াইফের মতো দেখতে, এজন্যই তুমি আমাকে বিয়ে করেছ। আর তোমার তো একটা ছেলেও আছে। ইচিং বলে, হ্যাঁ, কিন্তু এইসবের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তুমি টাকার জন্য বিয়ে করেছো, তাই টাকা পেলেই চুপ থাকবে। এইসব বিষয়ে ইন্টারফেয়ার কখনো করবে না। জিয়া বলে, অবশ্যই করব, কারণ তুমি আমার সাথে ম্যারেজ ফ্রড করেছো। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। ইচিং বলে, মনে হচ্ছে তুমি কন্ট্রাক্ট ভালোভাবে পড়োনি। সেখানে স্পষ্ট লেখা আছে ডিভোর্স শুধুমাত্র আমিই দিতে পারবো। এরপরই সিং চ্যানের সাথে দেখা করতে আসে আর বলে, আমি জানি জিয়া বেঁচে আছে। তুমি তো ওকে অ্যাব্রোডে নিয়ে গিয়েছিলে। ও কোথায় আমাকে বলো। তখন চ্যান আবারও ওকে বোঝায় যে জিয়া মারা গেছে। চ্যান বলে, তুমি এটা স্বীকার কেন করছো না যে জিয়া তোমার জন্য মারা গেছে? জিয়া প্রেগনেন্ট ছিল, কিন্তু তুমি এরপরও ওকে ইয়াওকে ব্লাড দিতে বাধ্য করেছিলে। এ কারণে হেভি ব্লাড লস হওয়ার কারণে ও মারা গেছে। চ্যান তখন ওকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তো ইসিং হচ্ছে বসও ওর উপর রেগে গেছে, তাই এটাই সঠিক সুযোগ ওর উপর প্রতিশোধ নেওয়ার। সুপারভাইজার তখন জিয়াকে একটা ফাইল দিয়ে বলে, মিস্টার ওয়াং এর থেকে এই ফাইলটা সাইন করিয়ে নিয়ে এসো। যদি তুমি এটা করতে না পারো তাহলে তোমার চাকরি থাকবে না। এটা শুনে জিয়া মিস্টার ওয়াং এর কাছে এসে ফাইল সাইন করাতে, বাট মিস্টার ওয়াং ওকে হ্যারেস করতে থাকে। ইচিং খবর পেয়ে সেখানে ছুটে আসে আর মিস্টার ওয়াংকে অনেক মারে। তো বাসায় ফেরার পর জিয়া ইচিংকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। ইচিং বলে, আমরা তো কাপল, আর তোমাকে বাঁচানোটা আমার দায়িত্ব ছিল। এটা শুনে জিয়া ভাবে ইচিং অতটাও খারাপ নয়।
নেক্সট সিনে অ্যাসিস্ট্যান্ট ইসিংকে ডিএনএ রিপোর্ট দেখায় আর বলে মিস শিয়াও আর চ্যান সত্যিই ভাই বোন। এটা শুনে ইসিং অবাক হয়ে যায় আর ভাবতে থাকে চ্যান ওকে অনেকবার বলেছে যে জিয়া মারা গেছে। তো ডিএনএ রিপোর্ট দেখে ইসিং বিশ্বাস করে নেয় যে জিয়া সত্যিই মারা গেছে। আরও অনেক কাঁদতে থাকে। এসব কারণে ও আপসেট হয়ে অনেক ড্রিঙ্ক করে বাসায় ফিরে। অ্যাসিস্ট্যান্ট তখন জিয়াকে বলে কোম্পানিতে খুবই প্রবলেম চলছিল, এজন্য বস আপসেট হয়ে অনেক ড্রিঙ্ক করে ফেলেছে। এখন তাই তোমাকেই তার খেয়াল রাখতে হবে। এই বলে সে চলে যায়। ডেনি সিং হঠাৎ জিয়াকে জড়িয়ে ধরে এবং বলে প্লিজ আমাকে ছেড়ে যেও না। এই বলে সে ওকে কিস করতে থাকে। তো নেক্সট মর্নিং ইসিং ঘুম থেকে উঠে ভাবতে থাকে কাল তো সে ভুল করে জিয়ার সাথে নাইট স্পেন্ড করে ফেলেছে। তো অ্যাসিস্ট্যান্ট ওকে ফোন করে জানায় আপনার ছেলে বাউকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে ইসিং অ্যাসিস্ট্যান্টের কাছে এসে বলে তোমরা একটা বাচ্চার খেয়াল রাখতে পারো না। তখন ইয়াওকে ফোন করে বলে বাউকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে আর তারা এখন বলছে আমরা ওকে নিতে না আসলে তারা ওকে মেরে ফেলবে। তখন অ্যাসিস্ট্যান্ট এসে জানায় বাউকে যারা কিডন্যাপ করেছে তারা অ্যাব্রোডে লোকেশন দেখাচ্ছে। এটা শুনে ইসিং তখনই চ্যানের কাছে আসে আর বলে তুমি আমার ছেলেকে কিডন্যাপ করেছো তাই না। জিয়া বলে আমার ভাই এমন কিছু করেনি, তুমি তাকে অযথা ব্লেম করো না। তখন অ্যাসিস্ট্যান্ট এসে জানায় আসলে সার্ভার হ্যাক হয়ে গেছে, এজন্যই বারবার আলাদা আলাদা লোকেশন দেখাচ্ছে। অজ্ঞান হয়ে যায়। এরপর ওর যখন জ্ঞান ফেরে তখন ও নিজের সামনে চ্যানকে দেখতে পাই। জিয়া বলে ভাইয়া তুমি কি ঠিক আছো? আমি স্বপ্নে দেখেছিলাম তুমি মরে গেছো, এজন্যই তো এত আপসেট হয়ে পড়েছিলাম। চ্যানের তখন মনে পড়ে ডক্টর ওকে বলেছে যে ও শুধুমাত্র আর 1 বছরই বাঁচবে। ও তখন জিয়ার সামনে নাটক করে বলে আমি তো একদম ঠিক আছি। তখন ওকে ওর ফ্রেন্ড ফোন করে। চ্যান তখন তার সাথে কথা বলতে অফসাইডে আসে। ওর ফ্রেন্ড ওর হেলথের ব্যাপারে জিজ্ঞাসা তো জিজি জিয়া আর ইচিং এর মেয়ে, তাহলে তুমি ইচিংকে কেন একবার সুযোগ দিচ্ছ না? চ্যান বলে আমি ওকে আর কোনো সুযোগ দিব না। তখন জিয়া ওকে ডাকতে আসে। চ্যান বলে তুমি তো ভেবে নিয়েছো যে তুমি ইচিংকে ডিভোর্স দিয়ে দিবে, তাই ওর বাসায় গিয়ে নিজের সব জিনিসপত্র প্যাক করে নাও। আমি তোমার জন্য নতুন একটা ভাড়া বাসার ব্যবস্থা করে দিব। এটা শুনে জিয়া ইসিং এর বাসায় গিয়ে নিজের সব জিনিস প্যাক করতে থাকে। তখন কেউ দরজা নক করে। জিয়া দরজা ওপেন করে একটা মেয়েকে দেখতে পায়। আসলে এই মেয়েটার নামই ইয়াও। ইয়াও বলে আমি ইসিং এর ফিয়ন্সি। তো ইয়াও মনে মনে ভাবতে থাকে শাও আমাকে ঠিকই বলেছে, এই মেয়েটা তো একদম জিয়ার মতোই দেখতে। তখন সে ওকে অনেক কাজের অর্ডার করতে থাকে। এতে জিয়া ভাবে এর মানে এই মেয়েটা আমাকে এই বাসার সার্ভেন্ট ভেবে নিয়েছে। তাহলে ঠিক আছে, আমিও আর নিজের পরিচয় দিতে চাই না, কারণ আমি তো এমনিতেও এই ইসিংকে ডিভোর্স দিতে চাই। তখন সেখানে হঠাৎ একটা বাচ্চা আসে আর জিয়াকে মাম্মি বলে ডাকতে থাকে। ইয়াও বলে তুমি ভুল করছো, এটা তোমার মাম্মি নয়, এটা তো আমাদের ন্যানি। বা বলে আমি কোনো ভুল করিনি, আমি বাবার ফোনে মায়ের পিকচার দেখেছিলাম। তখন সেখানে ইচিং আসে আর বা বলে বাবা মাম্মি তো আমাকে চিনতে পারছে না। এতে ইচিংও বুঝতে পারে বাবা আসলে জিয়াকে মাম্মি বলছে। জিয়া বলে ইয়াও ঠিকই বলেছে, আমি তোমার মাম্মি নই। ইসিং তখন ওর ব্যাগ দেখে বলে তুমি কোথায় যাচ্ছ? জিয়া বলে আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। ইয়াও তখন বলে ও তাহলে এটাই তোমার ওয়াইফ? জিয়া বলে নাটক করা বন্ধ করো, আমি জানি তুমি আমাকে আগেই চিনতে পেরেছ। ইচিং বলে আমি তোমাকে আর কতবার বলবো আমি তোমাকে ডিভোর্স দিতে চাই না। জিয়া বলে তুমি মানো আর না মানো আমি তোমাকে ডিভোর্স দিবই। এই বলেও চলে যায়। ইসিং তখন ওর পিছনেই যাচ্ছিল, বাট ইয়াও বলে তুমি তো জানো ওই মেয়েটা জিয়া নয়, তাহলে ওর জন্য কেন এত চিন্তা করছো? ইসিং বলে তুমি আমার ম্যাটার থেকে দূরে থাকো আর এখনই আমার বাসা থেকে চলে যাও। এদিকে চ্যান জিয়াকে বলে তোমার আসতে এত লেট কেন হলো? জিয়া বলে আজকে ইসিং এর ফিয়ন্সি এবং ওর ছেলে বিদেশ থেকে দেশে এসেছে, আর এমন মোমেন্টেও ইসিং আমাকে ডিভোর্স না দেওয়ার জন্য আর্গুমেন্ট করছিল। অন্যদিকে বাও অ্যাসিস্ট্যান্টকে বলে আমার ফ্রেন্ডরা বলে আমার বাবা নাকি আমাকে পছন্দ করে না, এজন্যই সে আমাকে ছেড়ে দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে আসলে তোমার বাবা অসুস্থ, এজন্যই সে তোমার কেয়ার করতে পারে না। বছরের প্রায় দিনেই তাকে হসপিটালে অ্যাডমিট থাকতে হয়।
তখন সেখানে ইচিং আসে। আর বাও বলে, বাবা তুমি নাকি অসুস্থ, এজন্য আমার কেয়ার করতে পারো না। ইচিং অ্যাসিস্ট্যান্টের দিকে তাকালে অ্যাসিস্ট্যান্ট বলে, বাও আমাকে জিজ্ঞাসা করলে, বাবা মাম্মিও কি অসুস্থ? ইচিং বলে না। বাও বলে, তাহলে সে কেন আমার কেয়ার করে না? আমার ফ্রেন্ডের মমও রাগ করে চলে গিয়েছিল। আমার ফ্রেন্ড আমাকে একটা বই দিয়েছে, এই বইটা পড়েই নাকি ওর বাবা ওর মমকে ফিরিয়ে নিয়ে এসেছে। তো তুমিও এই বইটা পড়ে দেখো। এই বলে বাও ইচিংকে একটা বই দেয়। ইচিং অফিসে বইটা পড়ছিল। তো জিয়া আসার শব্দ শুনে ও তাড়াতাড়ি বইটা রেখে একটা ফাইল উঠিয়ে নেয়। জিয়া এসে বলে, তুমি আমাকে কবে ডিভোর্স দিচ্ছ? ইসিং বলে, আমি তোমাকে আগেই বলেছি আমি তোমাকে ডিভোর্স দিতে চাই না, আর এইসব ম্যারেজ ম্যাটারে আমি ডিসিশন নিব। জিয়া বলে, সবসময় তুমিই কেন ডিসিশন নিবে? তোমার ফিয়ন্সি চলে এসেছে, তুমি কি তার সামনে আমাকে অপমান করতে চাও? সিং বলে, আমি অনেকবার বলেছি ইয়াওয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। জিয়া বলে, ইয়াওয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নেই? তুমি কি মজা করছো? তুমি তাড়াতাড়ি ডিভোর্স পেপারে সাইন করে দাও। এই বলে ও চলে যেতে থাকে। বাট তখনও ইসিং ফাইল করার অ্যাক্টিং করছিল। জিয়া তখন বলে, তুমি তো ফাইলটা উল্টো করে ধরেছ, তাহলে তুমি কি পড়ছো? এই বলে সে নিজের আনা কফিটা নিয়ে যায় আর বলে, এটা আমি ডগকে দিয়ে দিব। তখন অ্যাসিস্ট্যান্ট এসে বলে, বাও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আর সে বলছে, আপনি যদি ওকে ওর মায়ের সাথে দেখা না করান তাহলে ও বাড়ি ছেড়ে চলে যাবে। এটা শুনে ইসিং বলে, বাও কতটা জেদি হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট বলে, এখন আপনার একটা মিটিং রয়েছে। তেইসিং মিটিং রুমে এসে দেখে জিয়া সেখানে অনেক ধরনের স্ন্যাক্স নিয়ে বসে আছে। ইসিং বলে, তুমি মিটিং রুমে এসব খেতে পারবে না। বাট জিয়া ওর কোনো কথা শোনে না। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি আপনার ছেলের জন্য জিয়াকে কিছু বলতে পারবেন না। এটা শুনে ইসিং আর জিয়াকে কিছুই বলে না আর মিটিং স্টার্ট করে। বাট জিয়ার স্ন্যাক খাওয়ার শব্দে সবাই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এতে ইসিং বলে, মনে হচ্ছে কোম্পানিটা আমার না বরং জিয়ার। এই মেয়েটার আচরণে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। মনে হচ্ছে তাকে ডিভোর্স দিয়েই দেওয়া উচিত। তোরা লিফটে উঠতে গেলে জিয়া ওদেরকে ধাক্কা দিয়ে লিফটে উঠে পড়ে আর ওদেরকে টিস করে চলে যায়। এতে ইসিংকে সিঁড়ি দিয়ে নিচে যেতে হয়। এরপর জিয়া বাসায় এসে দেখে সেখানে বাওর জন্য ওয়েট করছে। বাও বলে, মাম্মি তুমি আমার সাথে দেখা করতে আসোনি, তাই আমি তোমার সাথে দেখা করতে চলে আসলাম। জিয়া বলে, আমি তোমার মাম্মি নই, তুমি আমাকে মাম্মি কেন বলছো? বাও বলে, না তুমি আমার মাম্মি। বাও তখন মনে মনে ভাবতে থাকে, বাবা কি এখনো মাম্মিকে মানাতে পারেনি? আর তখন ওকে দেখে জিয়ার জিজির কথা মনে পড়তে থাকে। ও ভাবতে থাকে জিজি এখন কেমন আছে। বাও জিয়ার কাছে থাকার জন্য অনেক জিদ করছিল। এতে জিয়া বলে, ঠিক আছে, আজকে তুমি আমার কাছে থাকো, কিন্তু আমি কালকে তোমাকে তোমার বাবার কাছে দিয়ে আসবো। বাও বলে, ঠিক আছে। নেক্সট ডে জিয়া অফিসে আসলে বাওকে ফোন করে বলে, আঙ্কেল অজ্ঞান হয়ে গেছে। এটা শুনে জিয়া তাড়াতাড়ি ইসিং এর গাড়িতে ওঠে আর বলে, প্লিজ আমাকে তাড়াতাড়ি হসপিটালে দিয়ে এসো, আমার ভাই অসুস্থ। জিয়া হসপিটালে আসলে ডক্টর বলে, আপনার ভাই এখন সুস্থ, কিন্তু ট্রিটমেন্ট না করালে সে আর কখনো সুস্থ হতে পারবে না। এটা শুনে জিয়া ভাবতে থাকে, এর মানে ভাইয়া আমাকে মিথ্যা বলেছিল যে সে সুস্থ হয়ে গেছে। তখন বাও এসে বলে, মম আপনার কাছে কি আঙ্কেলকে ট্রিটমেন্ট করানোর মতো টাকা নেই? বাও তখন ওকে নিজের কার্ডটি দেয়, কিন্তু জিয়া ওর কার্ডটি নেয় না। জিয়া তখন ইসিং এর কাছে অ্যাডভান্স স্যালারি চাই। ইসিং বলে, ঠিক আছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে নিয়ে নাও। তো জিয়া চলে গেলে বাওর বাবাকে বলে, তুমি জানতে যে মাম্মির কাছে মেডিকেল বিল পে করার মতো একদমই টাকা নেই, তাহলে তুমি তাকে আগে কেন টাকা দাওনি? তুমি কি মাম্মিকে পছন্দ করো না? ইচিং বলে, সেটা তো আমিও জানি না, তুমি কি মাম্মিকে পছন্দ করো? বাও বলে, অফকোর্স, আমি কেন আমার মাম্মিকে পছন্দ করব না? ইচিং তখন অ্যাসিস্ট্যান্টকে বলে, জিয়ার অ্যাকাউন্টে 1 মিলিয়ন টাকা পাঠিয়ে দাও। এতে বাও বলে, বাবা তুমি এখনো বোকাই রয়ে গেছো। তুমি যদি এমনটা করো তাহলে মাম্মি কিভাবে বুঝবে যে তুমি তাকে টাকা দিয়েছো? তো এরপর অ্যাসিস্ট্যান্ট জিয়াকে বলে, বস আপনার অ্যাকাউন্টে 1 মিলিয়ন টাকা দিয়ে দিয়েছে, আর এটাই সত্য যে বস এখনো আপনার অনেক কেয়ার করে। এটা শুনে জিয়া খুশি হয়ে যায়। তো জিয়া ইচিং এর কাছে আসলে বাও অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর ইচিং বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি কেন আমাকে ডিভোর্স দিতে চাও? আমরা তো একটা সুন্দর ফ্যামিলির মতো থাকতে পারি। জিয়া বলে, তুমি ইয়াওয়ের কথা আমাকে আগে কেন বলনি?
ইচিং বলে, আমি তো তোমাকে বলেছি ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। জিয়া বলে, যদিও আমাদের বিয়েটা একটা চুক্তির বিয়ে, কিন্তু এরপরও আমি চাই না আমার হাজবেন্ড আমার সাথে চিট করুক। আর আমি তোমার এক্স ওয়াইফের মতো দেখতে, এজন্যই তো তুমি আমাকে বিয়ে করেছ। আমি কারো ডুপ্লিকেট হয়ে থাকতে চাই না। এই বলে ও চলে যায়। আর ইসিং ওকে আটকাতে পারে না। ইচিং বাসায় আসলে বাও বলে, মাম্মি কোথায়? তুমি মাম্মিকে নিয়ে আসোনি? ইচিং বলে, তোমার মাম্মি আমাকে বলে দিয়েছে সে আমাকে ভালোবাসে না। বাও বলে, তুমি মাম্মিকে নিজের ফিলিংস না বললে সে কিভাবে জানবে যে তুমি তাকে ভালোবাসো? তোমার এটা নিয়ে আরো ভাবা উচিত। তুমি এটা নিয়ে ভাবতে থাকো আর আমি ঘুমোতে গেলাম। আমার অনেক ঘুম পাচ্ছে। নেক্সট ডে জিয়া অফিসে এসে দেখে ইয়াও সব স্টাফদের চকলেট গিফট করছে। ইয়াও বলে, আমি তোমার জন্যও চকলেট নিয়ে এসেছি। জিয়া বলে, আমি এটা নিব না। কে জানে তুমি এটার ভিতর হয়তো বিষ মিশিয়ে নিয়ে এসেছ। ইয়াও বলে, তুমি সিং এর ওয়াইফ হওয়ার দাপট দেখাচ্ছ। তুমি মনে রাখবে তুমি শুধুমাত্র জিয়ার ডুপ্লিকেট। জিয়া বলে, তুমিও তো ডুপ্লিকেট হতে চেয়েছিলে কিন্তু পারোনি, কারণ ইসিং তো তোমাকে পছন্দই করে না। তুমি যদি ডুপ্লিকেট হতে চাও তাহলে ইচিংকে বলো তাড়াতাড়ি আমাকে ডিভোর্স দিয়ে দিতে, কারণ সে তো আমার পিছুই ছাড়ছে না। এই বলে ও ইয়াওকে টিস করে যেতে থাকলে ইয়াও ইচ্ছে করে নিচে পড়ে যায় আর সবাইকে বলতে থাকে জিয়া আমাকে ফেলে দিয়েছে। এতে সব স্টাফরা ইয়াওয়ের সাইড নিয়ে জিয়াকে বলে, তুমি এখনই ওর কাছে ক্ষমা চাও। জিয়া বলে, আমি তোকে ফেলে দেইনি, তাহলে কেন ক্ষমা চাইব? তখন সেখানে ইচিং আসে আর ইয়াও তো আরো নাটক করতে থাকে। তখন ইচিং বলে, তুমি এখনই ওর কাছে ক্ষমা চাও। এতে জিয়া ভাবে ইচিং নিশ্চয় ওকেই ক্ষমা চাইতে বলছে। এতে ও রেগে সেখান থেকে চলে যেতে গেলে ইচিং ওকে ধরে বলে, তুমি এখনই আমার ওয়াইফের কাছে ক্ষমা চাও। এটা শুনে তো সব স্টাফরা অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এর মানে শিয়াও আমাদের বসের ওয়াইফ। ইয়াও বলে, ইচিং তুমি আমার সাথে কেন এমন করছো? ইচিং বলে, এটা আমার অফিস, এখানে আমাকে নাম ধরে ডাকবে না, কারণ আমার ওয়াইফ জেলাস হবে। ইয়াও বলে, তুমি তোমার প্রমিস ভুলে যেও না। তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে বিয়ে করবে। ইচিং বলে, আমি তোমাকে এ কথা এজন্যই বলেছিলাম কারণ আমি মনে করতাম তুমি আমার জীবন বাঁচিয়েছ। কিন্তু এখন আমি জানতে পেরেছি তুমি নয় বরং অন্য কেউ আমার জীবন বাঁচিয়েছে। তুমি এখানে মিথ্যা বলার চেষ্টা করো না, কারণ আমার কাছে সব প্রমাণ আছে। এটা শুনে ইয়াও চলে যায় আর জিয়া বলে, কিছুদিনের ভেতর আমাদের ডিভোর্স হবে, তাহলে তুমি এসব কেন করছো? ইচিং বলে, তুমি কি দেখতে পারছো না আমি তোমাকে নিজের লাভ কনফেস করছি? বাবার শরীর অনেক খারাপ, ও তোমার কথা বারবার জিজ্ঞাসা করছিল, তুমি কি ওকে একবার দেখতে যাবে না? এটা শুনে জিয়া বাওকে দেখতে আসে। তখন অ্যাসিস্ট্যান্ট টিচিংকে ফোন করে বলে, আমরা মিস জি নামের যে ক্লায়েন্টের সাথে ডিল করতে চেয়েছিলাম তিনি এয়ারপোর্টে চলে এসেছেন। আমাদেরকে এখনই তাকে রিসিভ করতে যেতে হবে। ইসিং তখন এয়ারপোর্টে চলে যায়। ইসিং যেতেই জিজি জিয়াকে ফোন করে বলে, মম আমি বিদেশ থেকে দেশে ফিরে এসেছি, তুমি কি আমাকে পিক করতে আসবে না? জিয়া বলে, তোমার এভাবে একা একা দেশে আসাটা উচিত হয়নি, তুমি ওয়েট করো, আমি এখনই আসছি। এদিকে দেখানো হয় অ্যাসিস্ট্যান্ট আর ইসিং যে ক্লায়েন্টের জন্য ওয়েট করছিল সেটা আসলে জিজি। জিজি ইসিংকে দেখে চিনতে পারে আর ভাবে, আমি তো এই আঙ্কেলের সাথেই ডিল করতে এসেছি। ও তখন তাদেরকে হাই বলে, কিন্তু ওরা দেখতে পারছো না? এ কথা শুনে ইসিং আর অ্যাসিস্ট্যান্ট নিচে বসে পড়ে আর বলতে থাকে, বেবি তোমার বাবা মা কোথায়? জিজি বলে, আমার মম আছে আর তিনি আমাকে পিক করতে আসছেন। অ্যাসিস্ট্যান্ট দুজনে অবাক হয়ে যায়। বাও তখন জিয়াকে বলে, মাম্মি এটা কি তোমার অন্য হাজবেন্ডের মেয়ে? জিয়া বলে, জি আমার ভাইয়ের মেয়ে, আর সে সবসময় আমাকে মম বলে ডাকে। আর এখানে দুজন বাচ্চাই তো জিয়াকে নিয়ে ঝগড়া করতে থাকে। তখন ইচিং বলে, তুমি দুজনকেই আমার বাসায় নিয়ে যাও। তো বাসায় এসেও এরা দুজন জিয়াকে নিয়ে ঝগড়া করছিল। বাও তখন ইচিংকে বলে, বাবা তুমি আমাকে মিথ্যা বলেছ। এটা শুনে ইচিং ওর কানে কানে কিছু একটা বলে। বাবা বলে, তুমি মনে রাখবে জিয়া শুধুমাত্র আমার মাম্মি হবে। এরপর ওরা যখন খাবার খাচ্ছিল তখন সেখানে ইয়াও আসে। ইয়াওকে দেখে জিয়া সেখান থেকে চলে যায়। এতে ইসিং ওকে বলে, তুমি আমার বাসায় যখন তখন আসবে না। ইয়াও বলে, তুমি ওই মেয়েটার কেন এত কেয়ার করছো, কারণ সে তো জিয়া নয়। ইচিং বলে, তুমি আমার ম্যাটারে ইনভলভ হবে না আর এখনই এখান থেকে চলে যাও। এসব শুনে জিজি ভাবতে থাকে, মনে হচ্ছে এখানে কেউ জানেই না আমার মমি জিয়া। জিজি তখন বাউকে বলে, আমরা দুজনেই জিয়া মামনির বাচ্চা।
আসলে আমাদের মাম্মির মেমোরি লস হয়ে গেছে, এজন্য সে আমাদের চিনতে পারছে না। বাবা বলে, কিন্তু আমার বাবা তো বলেছিল আমি তার একমাত্র সন্তান। জিজি বলে, মনে হচ্ছে কিছু গড়বড় আছে, আমাদেরকে খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। এরপর ওরা চ্যানের কাছে আসে ইনফরমেশন কালেক্ট করতে। তখন সেখানে জিয়া আসায় ওরা দুজনেই লুকিয়ে পড়ে। জিয়া বলতে থাকে, ভাইয়া, আমার কাছে মনে হচ্ছে আমি অনেক আগে থেকে ইচিংকে চিনি। তখন ডক্টর এসে বলে, আপনার ভাইয়ের জ্ঞান ফেরার সম্ভাবনা খুবই কম। জিয়া তখন ডক্টরকে বলে, আপনি প্লিজ আমার ভাইকে সুস্থ করে তুলুন। দেন ইসিং এসে অ্যাসিস্ট্যান্টকে বলে, চ্যানের জন্য অন্য একজন ভালো ডক্টর অ্যারেঞ্জ করো। এরপর চ্যানের অপারেশন সাকসেসফুল হয়। তখন সেখানে শাও জিজিকে দেখে বলে, এটা চ্যানের বাচ্চা, সে খুবই দুর্বল, আমরা তাকে হার্ট করব। এরপর ওরা সেখানে এসে জিয়াকে অপমান করতে থাকে। এতে দুজন বাচ্চাই জিয়াকে প্রোটেক্ট করার চেষ্টা করে। তো শাও রেগে জিজিকে ধাক্কা দিয়ে দেয়। এতে জিজি অজ্ঞান হয়ে যায়। জিয়া তখন কাঁদতে কাঁদতে ইচিংকে বলতে থাকে, জিজির বোন ম্যারো ডিজিজ আছে, কিন্তু আমাদের কোনো রিলেটিভ না থাকায় আমরা কারোর বোন ম্যারোর সাথে ওর বোন ম্যারো ম্যাচ করতে পারছি না। তখন বাও ভাবে জিজি বলেছিল আমি নাকি ওর ভাই, তাহলে আমার সাথে অবশ্যই ওর বোন ম্যারো ম্যাচ করবে। বাও তখন বলে, তোমরা আমার বোন ম্যারো ম্যাচ করে দেখতে পারো। এটা শুনে জিয়া আর ইচিং দুজনেই রাজি হয়ে যায়। তো জিজির জ্ঞান ফিরলে ও জিয়াকে বলতেই যাচ্ছিল, আসলে তুমি আমাদের মম। তখনই সেখানে ইচিং চলে আসে। ইচিং জিয়াকে জিজ্ঞাসা করে জিজিকে কে ধাক্কা দিয়েছিল। জিয়া তখন বলে দেয় শাওকে ধাক্কা দিয়েছিল। এটা শুনে ইচিং পুলিশ দিয়ে শাওকে অ্যারেস্ট করায় আর ইয়াওকে হুমকি দেয় যে এবার তোমার পালা। এতে ইয়াও খুবই রেগে যায়। ও তখন জিয়াকে ফোন করে বলে, আমার সাথে জিজির বোন ম্যারো ম্যাচ করেছে, তুমি যদি আমার ব্লাড নিতে চাও তাহলে এখনই আমার সাথে দেখা করো। এটা শুনে জিয়া তাড়াতাড়ি ওর কাছে যেতে থাকে, বাট ইয়াওকে অ্যাক্সিডেন্ট করে সেখান থেকে চলে যায়। তো এই অ্যাক্সিডেন্টের কারণে জিয়ার সব পুরনো স্মৃতি ফিরে আসে। ও যখনই নিজের সামনে ইচিংকে দেখতে পায় তখনই খুবই রেগে যায় আর ওকে সেখান থেকে চলে যেতে বলে। তখন সেখানে চ্যান এসে বলে, তুমি ইচিংকে কেন তাড়িয়ে দিচ্ছ? জিয়া বলে, তোমার আর ইচিং এর সম্পর্ক কিভাবে ভালো হলো? এটা শুনে চ্যান বলে, এর মানে তোমার সব স্মৃতি মনে পড়ে গেছে? জিয়া বলে, হ্যাঁ। আর এটা শুনে ওর দুজন বাচ্চা অনেক খুশি হয়। বাবা বলে, মাম্মি, বাবারও কি মেমোরি লস হয়ে গেছে? তাহলে সে জিজিকে কেন চিনতে পারছে না? চ্যান বলে, যখন বাবার জন্ম হয় তখন আমি ইচিং এর কাছে ওকে দিয়ে দেই আর বলি জিয়া মারা গেছে, কিন্তু জিয়ার পেটে তখনও আরেকটা বেবি ছিল, ওর কন্ডিশন অনেক ক্রিটিক্যাল ছিল, এজন্য আমি ওকে নিয়ে অ্যাব্রোডে চলে গিয়েছিলাম। বাট আমি তখন জানতে পারি ইয়াওয়ের সাথে ইচিং এর অ্যাফেয়ার চলছে। এতে আমি খুবই রেগে যাই আর এ কারণে আমি জিজিকে ইচিং এর কাছে দেইনি। এজন্য আমি জিয়ার কাছে জিজিকে আমার বাচ্চা হিসেবে পরিচয় দেই। তবে পরবর্তীতে আমার ভুল ভাঙে। আমি জানতে পারি জিয়া মারা যাওয়ার কারণে ইচিং অনেক বছর অসুস্থ ছিল আর এজন্যই সে বাবার খেয়াল রাখতে পারেনি। এরপর জিয়া ইচিং এর সাথে দেখা করে বলে, তুমি কি জানো কে আমার অ্যাক্সিডেন্ট করিয়েছে? আসলে ইয়াও আমার অ্যাক্সিডেন্ট করিয়েছে। এটা বলে ও মনে মনে ভাবতে থাকে, অতীতে ও যখনই ইয়াওয়ের নামে ইচিং এর কাছে কমপ্লেন করত তখন ইচিং ওর কোনো কথাই বিশ্বাস করত না আর উল্টো ওকেই টর্চার করত। কিন্তু প্রেজেন্টে ইচিং বলে, আমি ঠিকই গেস করেছিলাম ইয়াওই এই কাজটা করেছে। এটা শুনে তো জিয়া অবাক হয়ে যায়। ও বলে, তুমি আমার কথা বিশ্বাস করেছ? ইচিং বলে, হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করেছি। তো জিয়া বুঝতে পারে ইচিং আর এখন আগের মতো নেই, সে সত্যিই বদলে গেছে। এরপর ইচিং ইয়াওকে ধরে নিয়ে আসে আর সবার সামনে ওর সমস্ত ভুল স্বীকার করায়। এরপর সে ওকে জেলে পাঠিয়ে দেয়। এরপর জিজি আর বাও ইচিংকে আইডিয়া দিতে থাকে যে সে কিভাবে জিয়াকে মানাবে। তো ইচিং জিয়াকে প্রপোজ করে। জিয়া বলে, তুমি আমার সাথে অতীতে যা করেছো এটা আমি এত সহজে ভুলতে পারবো না। ইচিং বলে, আমি আর এখন আগের মতো নেই, আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন সেখানে জিজি আর বাও এসে বলে, বাবা, তুমি যদি আবারও মাম্মির সাথে কোনো অন্যায় করো তাহলে মাম্মির সাথে আমরা দুজনও তোমাকে ছেড়ে চলে যাব। ইচিং বলে, এমন আর কখনো হবে না, আমি প্রমিস করছি। জিজি বলে, শুধু প্রমিস করলে হবে না, তোমাকে লিখে দিতে হবে। এটা শুনে ইচিং লিখতে থাকে আর এসব দেখে জিয়া আর স্যান হাসতে থাকে। তো এখানেই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্টে জানাবে।